গভীর চুম্বন ও কামড়ের উগ্রতায় চিৎকার করে উঠল মোনা। চিৎকারে ঘর কেঁপে উঠল। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মোনার। অন্ধকার থাকায় কেউ দেখল না। ঘর ভর্তি মানুষ। সামিহা বেগম বলে উঠল, কি হয়েছে? কি হয়েছে? মোনা, ব্যথা পেয়েছিস? কি হয়েছে? আচ্ছা, বিদ্যুৎ চলে গেল। জেনারেটরে কি হলো? কি হয়েছে? তাড়াতাড়ি মোম নিয়ে আয় তো সুমি। কিছুই দেখা যাচ্ছে না। মোনা কি বলবে? মাত্র কি হলো ওর সাথে, কি করে বলবে? কিছুক্ষণ আগে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল মোনা, সাইমন, দুই ভাই বোন, মা সাবিহা বেগম, চাচি নৌশিন আফরোজ, চাচাতো বোন রিমা আর সাদাব। সবার চোখে ভদ্র ছেলে। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নওশিন আফরোজ সাদাফের মা সাইমনের সাথে দেখতে যায় জেনারেটর চালু হলো না কেন। বাকি সবাই যার যার স্থানে বসেছিল, কেউ জায়গা থেকে ওঠেনি। হঠাৎ মোনা অনুভব করে কেউ তার পাশে বসে কাঁধে গভীরভাবে চুমু খেতে লাগলো। মোনা বরফের মতো জমে গেল। এমন কামনার স্পর্শ সহ্য হচ্ছে না মোনার। হঠাৎ জোরে কামড় বসিয়ে দিয়েছে সেই ব্যক্তি। মোনা গায়ের স্মেলে বুঝতে পারে আর কেউ না, সাদাব ভাইয়া। কামড় দিয়েই সাথে সাথে সরে নিজের জায়গায় বসে থাকে সাদাব। ভয়ে লজ্জায় কাউকে কিছু বলতে পারে না মোনা। ব্যথায় চিৎকার করে উঠলে ও পর মুহূর্তেই চুপ হয়ে যায় মোনা। কাকে বলবে বা কি বলবে যে তার এত বড় সিনিয়র সাদাব ভাই ওর কাঁধে কামড় দিয়েছে? এ কথাও কি কাউকে বলা যায়? আর মোনা চিৎকার করে বলেও কেউ বিশ্বাস করবে না, কারণ এই বাড়ির সবচাইতে ভদ্র এবং ব্রিলিয়ান্ট ছেলে হচ্ছে সাদাব। স্বভাব চুপচাপ মায়ের ভক্ত ছেলে। কারো মুখের উপর কোনো কথা বলে না, মাথা নিচু করে হাঁটে, মাথা নিচু করে সবার কথার উত্তর দেয়। কিন্তু শুধু মোনা জানে গত কয়েকদিন ধরে ওর উপরে কি কি অত্যাচার হচ্ছে। সাদাব ভাই দেশে এসেছে মাত্র 20 দিন হবে। 6 বছর অস্ট্রেলিয়া ছিল, বয়স 26 বছর, দেখতে ফর্সা, লম্বা 5 ফিট 5 ইঞ্চি, চশমা পরে সেই লেভেলের ভদ্রলোক। খোঁচা খোঁচা দাড়ি। কামড় দেওয়ার সময় যখন মোনার জামার গলা টেনে ধরেছিল, কাঁধে দাড়ির ঘষাতে লাল হয়ে গেছে। বর্তমানে একটি মোমবাতি জ্বালিয়ে হাজির হলো সুমি। সাথে সাথে এসে সামিহা বেগমের হাতে দিলেন। সামিহা বেগম ওনার কাছে গিয়ে বলল, কি রে, কি হয়েছে? মোনা এখনও কাঁধে হাত দিয়ে রেখেছে, কিন্তু কাউকে দেখাতে পারছে না। অনেক জোরে কামড় দিয়েছে। মোনা বুঝতে পারছে সেখানে দাগ হয়ে গিয়েছে, কেউ দেখলে বোঝা যাবে। মোনা কাঁধে হাত রাখা অবস্থায় পিট করে তাকালো সাদাফের দিকে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোনার দিকে। চশমার ভেতর থেকেও সাদাফের দৃষ্টি যেন এসপার ওসপার করে মোনার অন্তরে গিয়ে লাগছে। মুখে কোনো কথা নেই সাদাফের। এমন একটা ভাব, এত দূর হেঁটে এসে মোনাকে কামড় দেওয়া তো দূরের কথা, যেন এত দূর থেকে জিজ্ঞাসা করা যাচ্ছে না। মোনা, তোর কি হয়েছে? মোনা দৃষ্টি নামিয়ে কাঁধে হাত রেখে বলল, মনে হয় কোনো পোকা কামড় দিয়েছিল বা পিঁপড়া। আমি যাচ্ছি ভেতরে। বলে মোনা দৌড়ে রুমের ভেতর চলে গেল। সামিহা বেগম বলল, কি রিমা, তুই তো এখানে ছিলি। কোন পোকা কামড়ে দিল মেয়েটাকে? একটু যে দেখ না, একা একা অন্ধকারে গেল মেয়েটা। রিমা বলল, উফ, ছোট মা, কিছু হয়নি তো, বললোই তো ওকে পিঁপড়া বা কোনো পোকা কামড় দিয়েছে। ও কি ছোট এখন? সামিহা বেগম বলল, তোর থেকে তো ও 1 বছরের ছোট। তোর 17 বছর চলে, ওর 16 বছর চলে। সাদাব উঠে দাঁড়িয়ে বলল, আমি গিয়ে জিজ্ঞেস করবো চাচি কি হয়েছে, যদি আপনি অনুমতি দেন। সামিহা বেগম বলল, যা তুই, আমার লক্ষ্মী ছেলে। পুরো বাড়ির আর কোনো ছেলে মেয়েও কথা শোনে না। গিয়ে দেখ, না হলে আবার অন্ধকারে তোর বোন ভয় পাবে। সাদাব সবার সামনে থেকে ভদ্র ছেলের মতো উঠে উপরের দিকে গেল। উপরের দিকে এখন কেউ নেই, সবাই নিচে এবং বাহিরে আছে সাইমন ও সাদাফের মা। সাদাব ধীরে ধীরে মোনার রুমের দিকে গেল। মোনার রুমের দরজা হালকা চাপানো ছিল। সাদাব দরজা খুলে ভিতরের দিকে ঢুকলো। মোনা ভাবলো রিমা, তাই বলল, আপু, জামার চেইনটা খুলতে পারছি না, একটু খুলে দেবে? সাদাব ভিতর থেকে দরজা লক করে দিল। মোনা দরজা লাগানোর শব্দে পিছনে ঘুরে তাকালো। হালকা আবছা আলোয় এতটুকু বুঝতে পারলো রিমার উচ্চতা এত নয়, কিন্তু কে সেটি ধরতে পারছে না। সাদাব ধীরে ধীরে কদম ফেলে যত কাছে আসছে, সাদাবের গায়ের স্মেলে মোনা বুঝে গিয়েছে এটা আর কেউ নয়, সাদাব ভাই। দরজা বন্ধ করে দিয়েছে কেন? অজানা ভয়ে সংকুচিত হয়ে আসছে মোনার দেহ মন। মোনা ধীরে ধীরে পা পিছন দিকে নিয়ে একটু একটু করে পিছনে যেতে লাগলো। সাদাব এক পা করে মোনার দিকে এগিয়ে আসতে লাগলো। মোনা পিছাতে পিছাতেই চেপে গেল দেওয়ালের সাথে। আরও যাওয়ার জায়গা নেই। সাদাব শরীরের সাথে ঘেঁষে মোনার হাত দুটোতে ধরে মোনাকে উল্টো করে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। মোনা অস্পষ্ট স্বরে বলল, সাদা ভাই, আপনি এমন কেন করছেন? সবাই শুনলে কি বলবে?
আপনি আর বাড়াবাড়ি করলে আমি কিন্তু সবার কাছে বলে দেব। সাদাফ চুপচাপ, কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের অস্থির শব্দ ঘরের দেওয়ালে যেন বাড়ি খাচ্ছে। সাদাফ দুই হাত দিয়ে মোনার দুই হাত দেয়ালে চেপে ধরেছিল। হঠাৎ করে এক হাত ছেড়ে দিয়ে মোনার জামার পিছনে চেইন টান দিয়ে জামার চেইন খুলে ফেললো। মোনা চিৎকার করবে তার আগেই সাদাফ আরেক হাত দিয়ে মোনার মুখ চেপে ধরলো। মোনার পিঠের সাথে সাদাফের বুক একদম অঙ্গাঙ্গি ভাবে লেগে আছে। এদিকে মোনার মুখ চেপে ধরে রেখেছে সাদাফ, তাই মোনা যেন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। শরীরে তাপ অনুভব করছে মোনা, গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে মোনার কাঁধে, পুরো শরীর অবশ হয়ে আসছে মোনার। সাদাফ ডান হাত দিয়ে ধীরে ধীরে মোনার কাঁধ থেকে জামা নামাতে লাগলো। জামা নামিয়ে ধীরে ধীরে মুখ ডুবিয়ে দিল মোনার কাঁধে, ছোট ছোট চুমু খেতে লাগলো। এদিকে মোনার জীবন যেন যায় যায় অবস্থা, নিঃশ্বাস নিতে পারছে না, শরীর কেঁপে কেঁপে উঠছে। এত গভীর স্পর্শ জীবনে কখনো পায়নি মোনা। তার উপরে আবার নিজের আপন চাচাতো ভাই কাউকে কিছু বলতেও পারছে না। সাদাপের হাত আপনা আপনি উঠে গেল মোনার উন্মুক্ত পিঠে, জামা হালকা টান দিয়ে পিঠের পুরো অংশ খুলে ফেলল সাদাপ। মোনার পিঠে চলতে লাগলো সাদাপের হাতের অবাধ বিচরণ। মোনা সইতে পারছে না, পুরো শরীর যেন হিম শীতল হয়ে যাচ্ছে, শরীর ধীরে ধীরে কেঁপে কেঁপে উঠছে, মনে হচ্ছে জান যায় যায় অবস্থা, দাঁড়িয়েও থাকতে পারছে না মোনা। সাদাপ এবার মোনাকে এক ঝটকায় ঘুরিয়ে দিল। মোনার দৃষ্টি সাদাপের দৃষ্টির দিকে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদাপ। চেহারায় যেন কোনো হেলদোল নেই, যেন কিছু অনুভব করছে না, শুধু ঘন ঘন গরম নিঃশ্বাস ফেলছে সাদাপ। মোনা কিছু বলবে তার আগেই সাদাপ মোনার ঠোঁট আঁকড়ে ধরল, পাগলের মতো চুষে চুষে কামড়ে কামড়ে চুমু খেতে লাগলো মোনাকে। মোনা নিঃশ্বাস নিতে পারছে না, না পারছে সাদাপের হাত থেকে নিজেকে ছাড়াতে। একটার পর একটা চুমু খেয়ে যাচ্ছে সাদাপ, দু এক সেকেন্ডের জন্য ছাড়ছে, আবার আঁকড়ে ধরছে মোনার ঠোঁট। মোনা যেন পাগল হয়ে যাচ্ছে প্রায়, আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মোনা শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিল সাদাফের উপর। সাদাফ ধীরে ধীরে মোনার কাঁধের থেকে জামা নামাবে, এমন সময় মোনা বুকে হাত দিয়ে আটকে ফেলল। সাদাফ মোনার ঠোঁট ছেড়ে মোনার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে ফিস ফিস করে বলল, খুলতে দে আমাকে, দেখবো আমি, না দেখলে পাগল হয়ে যাব। দেখতে দে আমার মাতাল উন্মাদ প্রেমের স্পর্শ তোকে কতখানি কলঙ্কিত করতে পেরেছে। তো সারা শরীরে আমার স্পর্শের দাগ থাকবে, তুই আজীবন আমার থাকবি। কেউ তোকে দেখলে আমার আদরের দাগ দেখবে তোর সারা গায়ে, তাই আমার জিনিস আমাকে দেখতে দে। উন্মাদের মতো মোনার কানে গালেই গলায় চুমু খেতে খেতে কথাগুলো বলল সাদাফ। হ্যালো ভিউয়ার্স, নায়িকার আগের নাম ভালো লাগেনি, তাই মোনা পাল্টে নূর দিলাম। নূর সাদাবকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল, তারপর বলল, আপনি এরকম কেন করছেন? আপনি কি ভালোবাসেন আমায়? সাদাব দূরে ছিটকে সরে দাঁড়িয়ে রইল, জোরে জোরে হাঁপাচ্ছে সাদাব, রাগে ক্ষোভে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, তুই ভালোবাসা কি বুঝিস? আপনি আমার সাথে এমনটা কেন করছেন? আর আপনি না আমার। আর বলে শেষ করতে পারল না নূর, দরজায় নক করার শব্দ হলো। সাথে সাথে সাদাব নিজেকে ঠিক করে চশমাটা হাত থেকে চোখে দিয়ে বলল, নিজেকে ঠিক কর। নূর সাথে সাথে নিজেকে ঠিক করে নিল, চোখে পানি এসেছিল সেটাও মুছে নিল। সাদাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে, এরপর দুই হাত দিয়ে নিজের এলোমেলো চুলগুলো ঠিক করে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখলো কাজের মেয়েটা সুমি এসেছে, বলল, ভাইজান, আপুকে খালাম্মা ডাকছে, আপনিও চলেন, সবাই একসাথে ডিনার করবেন, সবাই টেবিলে বইসা রইছে। বলেই চলে গেল সুমি। সাদাব দরজা খুলে একবার পিছনে ঘুরে তাকালো নূরের দিকে, তারপর বলল, নিচে আয়। নূর চোখের পানি মুছতে মুছতে সাদাবকে পাশ কাটিয়ে দরজা দিয়ে বের হয়ে দ্রুত পায়ে হেঁটে নিচের দিকে চলে গেল। সাদাবও পিছু পিছু হেঁটে নিচের দিকে আসলো। ডিনার টেবিলে বসে আছে সাদাবের বাবা হুমায়ুন রহমান, চাচা ফজলুর রহমান, সাইমন, রিমা, নওরিন আফরোজ, সামিহা বেগম ও নূর। সাদাব চুপচাপ হেঁটে এসে নূরের পাশের চেয়ারটাই খালি দেখে চেয়ারটিতে টেনে বসে পড়ল। নূরের মা সামিহা বেগম নূরের দিকে তাকিয়ে বলল, কামড় দিয়েছিল পিঁপড়া, ঠিক হয়ে গেছে? নূর সাথে সাথে মাথা তুলে বলল। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, ক্রিম লাগিয়ে নিয়েছি। নওরিন আফরোজ বলল, ভালো করেছিস, তোর তো আবার অ্যালার্জির সমস্যা বেশি, হালকা কিছু হলেই অনেক দাগ হয়ে যায়। হুমায়ুন রহমান বলল, আচ্ছা মা, ঠিক আছে, খাও। খাবার সময় এত প্রশ্ন কেন করছো নওরিন? আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা না। বলল নওরিন আফরোজ। সামিহা বেগম সাথে সাথে উঠে সবাইকে খাবার সার্ভ করতে লাগলো। সাদাব এমনভাবে খাচ্ছে যেন আশেপাশে কেউ নেই, মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। সাইমন সাদাফের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আগামীকাল আমরা একটু বের হব, তুমি কি সাথে যাবে? সাদাব মাথা না তুলে বলল, না, আমার একটু কাজ আছে, আমি যেতে পারবো না। সাইমন বলল,
ও আচ্ছা, আমি নূর আর রিমা একাই চলে যাব তাহলে। ভেবেছিলাম তুমি গেলে কার ড্রাইভ করতে পারতে, কারণ তুমি তো ভালো কার ড্রাইভ করতে পারো। না হলে আমাদের আবার ড্রাইভার নিয়ে যেতে হবে। সাদাব খাচ্ছিল, এমন সময় নূরের কথা শুনতেই হাত থেমে গেল। তারপর কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, কখন যাবি? ড্রাইভারকে নিয়ে যেতে হবে না, আমি সাথে নিয়ে যাব। ফজলুর রহমান সাথে সাথে বললেন, এই কথাটা ভালো বলেছিস বাবা। তুই ওদের সাথে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। তা না হলে ওরা বাচ্চা কাচ্চা কয়েকজনে যেয়ে পুরো শপিং মল মাথায় করে ফেলবে। তুই ওদেরকে একটু টেক কেয়ার করে রাখিস। তুই গেলে আমার আর কোনো টেনশন নেই। নূর মনে মনে ভয় পেয়ে গেল। কেন এই লোক সাথে যাবে? এই লোক সাথে গেলে নূর যাবে না, সাথে সাথে না করে দিবে সাইমন ভাইকে। মনে মনে ভাবলো খাওয়া শেষ করে সাইমন ভাইকে না করে দিবে, নূর যাবে না। এমন সময় নওরিন আফরোজ আবার বলল, নূর, তুই গেলে আমার জন্য একটা জিনিস নিয়ে আসবি। অন্য কারো পছন্দে আমার ভরসা নেই। তুই আমার জন্য পছন্দ করে জিনিসটা কিনে আনবি। নূর মুখ খুলে মাত্র বলবে যাবে না, ঠিক তার আগেই সাদাব টেবিলে নিচ দিয়ে নূরের একটি হাত চেপে ধরল। নূর সাথে সাথে তাকালো হাতের দিকে, দেখলো সাদাব হাত চেপে ধরে আছে। নূর কাউকে কিছু বুঝতে না দিয়ে হাত মোচড়ামচড়ি শুরু করে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাদাব চুপচাপ খাচ্ছে আর হাত ধরে রেখেছে। সাদাবের চেহারা দেখে বোঝার উপায় নেই টেবিলের নিচে কি চলছে। এদিকে নূরের ডান হাত খামচে ধরছে, যার জন্য নূর বা হাতেই চামচ ধরে খেতে পারছে না। নূর চুপচাপ ডান হাত অনেক ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাদাব কোনোভাবেই ছাড়ছে না। এদিকে বা হাত দিয়ে খাচ্ছে, তাই ফজলুর রহমান বলল, কিরে মা, তুই বাঁ হাত দিয়ে খাচ্ছিস কেন? ডান হাতে কি হয়েছে? নূর বলল, কিছু না তো বাবা, হাতটা একটু ব্যথা করছিল, তাই ভাবলাম একটু হাত দিয়ে খাই। কিছু মনে করো না, হ্যাঁ? তারপর মাথা নিচু করে চুপচাপ বাহা দিয়ে খেতে লাগলো। আর বলা হলো না নূর যাবে না। এদিকে নওরিন চাচি একদিকে, সাদাব ভাই মা ছেলের মধ্যে পড়ে পিষে যাচ্ছে। নূর মনে মনে ভাবলো কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। পরের দিন বিকালের দিকে সবাই রেডি হয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাদাব হাতের ঘড়ি পড়তে পড়তে চোখের চশমাটা ঠিক করে গাড়িতে ঢুকে ড্রাইভিং সিটে এসে বসলো। কারো দিকে তাকালো না, এমনকি নূরের দিকেও না। শান্তশিষ্ট ভদ্র স্বভাবের ছেলে কারো দিকে চোখ তুলে তাকায় না। নূর আর চোখে একবার সাদাব ভাইয়ের দিকে তাকালো। দেখতে যথেষ্ট সুদর্শন সাদাব ভাই, শুধু নূরের সাথে কেন এমন করে নূর বুঝতে পারে না। টিভিতে দেখে বান্ধবীদের কাছ থেকে শুনে প্রেম করলে ভালোবাসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম কিছু করে, কিন্তু সাদাব ভাই তো ওকে কোনোদিন ভালোবাসিও বলেনি। তাহলে শুধু শুধু ওর সাথে এরকম জোর জবরদস্তি কেন করে? ভাবতেই মন খারাপ হয়ে গেল নূরের। তাই গাড়ির পিছনে বসে গ্লাস দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল। কিন্তু নূর জানে না দুইটি চোখ চাতক পাখির মতো লুকিং গ্লাস দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বসুন্ধরা শপিং মলের সামনে এসেই তিনজনকে ড্রপ করে দিয়ে সাদাব গেল কার পার্কিংয়ে। ঠিক 5 মিনিট পর সাদাব হেঁটে হেঁটে কার পার্কিং থেকে এসে ওদেরকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকলো। সাইমন, রিমা ও নূর সামনে হাঁটছে, পিছনে পিছনে হাঁটছে সাদাব, যার কোনো হেলদোল নেই। এমন একটা গাছাড়া ভাব যেন নিয়ে এসেছে, তাই বাধ্য হয়ে আসতে হয়েছে। কিন্তু কেউ জানে না শুধুমাত্র নূরের জন্যই বাধ্য হয়ে এসেছে সাদাব। বসুন্ধরা শপিং মলের ভিতরে এসে লেডিস কর্নারে ড্রেসের কালেকশন দেখতে লাগলো রিমা এবং নূর। সাইমন দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে, আরেক পাশে একা একা মিররের সামনে দাঁড়িয়ে আছে সাদাব, চোখ দুটো মিররের দিকে। বাহির থেকে যে কেউ দেখলে বুঝতে পারবে সাদাব অন্যদিকে তাকিয়ে আছে, কিন্তু শুধু সাদাব জানে মিরর দিয়ে নূরকে দেখা যাচ্ছে। নূর একটার পর একটা ড্রেস গায়ে ধরছে এবং দেখছে কেমন লাগছে, সেটা এক দৃষ্টিতে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে দেখছে সাদাব, ভ্রুকুচকে দেখছে সব। এর ভিতর থেকে নূরের 3টি ড্রেস খুব পছন্দ হলো, তাই রিমাকে সাথে করে নিয়ে চেঞ্জিং রুমের কাছে গিয়ে দরজা না লাগিয়ে রিমাকে দাঁড় করিয়ে রাখলো নূর। ও চেঞ্জ করবে এবং রিমাকে একটি একটি করে পরে দেখাবে। রিমা দাঁড়িয়ে মোবাইল টিপছিল, এমন সময় রিমার মোবাইলে একটি জরুরি ফোন আসলো। রিমা ফোন ধরে 2 কদম সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে ভুলেই গেল যে নূর চেঞ্জিং রুমে আছে এবং দরজা খোলা। ও কথা বলে ব্যস্ত হয়ে গেল। নূরের জামা চেঞ্জ করা শেষ, পিছনে শুধু চেন লাগানো বাকি। এমন সময় দরজা খুলে রিমাকে ডাকবে, ঠিক তার আগেই হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করলো সাদাব। ঢুকেই দরজা লাগিয়ে দিল চেঞ্জিং রুমের। চেঞ্জিং রুমটা খুব বেশি একটা ছোট নয়, আবার বড়ও নয়। সাদাব 2 কদম এগিয়ে আসলে নূর পিছাতে পিছাতে চেঞ্জিং রুমের দেয়ালের সাথে বাড়ি খেলো। মাথায় জোরে বাড়ি খাওয়ার আগেই সাদাব নূরের মাথার পেছনে হাত দিল এবং আরেক হাত দিয়ে জামার চেইন ধরলো, কিন্তু চেহারায় চোখের চাহনির কোনো পরিবর্তন হলো না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। কি আছে এই চশমার আড়ালে লুকিয়ে থাকা ওই 2টি চোখে নূর জানে না। নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাবের চোখের দিকে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে নূর,
কেমন ভিতরে যেন সর্বাঙ্গ কেঁপে উঠছে নূরের, কিছু বলতেও পারছে না। এদিকে ধীরে ধীরে সাদাব নূরের জামার চেন লাগাচ্ছে, আর সাদাবের উষ্ণ নিঃশ্বাস নূরের গায়ে আসছে পড়ছে। তারপর সাদাব হালকা একটু ঝুঁকে নূরের কানের কাছে এসে নূরের কানে একটি কামড় দিয়ে না ঘষতে ঘষতে বলল, এই ড্রেসগুলো আমার একটুও পছন্দ হয়নি। এই ড্রেসগুলোতে তোকে একটু সুন্দর লাগছে না, অনেক পচা লাগছে। তারপর নূরের কাঁধের দিকে জামা নামিয়ে দেখলো গতকাল রাতে সাদাফের দেওয়া ক্ষত চিহ্ন স্পষ্ট হয়ে আছে। সাদাফ ঘাড় বাঁকা করে নূরের দিকে তাকালো, হঠাৎ একটু মুচকি হাসলো। নূর তার কিছুই দেখতে পেল না। সাদাফ সেই ক্ষতস্থানে আরও একটি ছোট্ট কামড় দিল। নূর লজ্জায় ভয়ে চিৎকার করতে পারল না, নিজের হাত দিয়ে মুখ চেপে রাখলো। সাদাফ ছোট ছোট চুমু খেতে লাগলো, উষ্ণ গরম স্পর্শ দিতে লাগলো। এদিকে নূর বন্ধ চেঞ্জিং রুমের ভিতর ছটফট করতে লাগলো, আর মনে অজানা আশঙ্কা এবং ভয় কখন কে দেখে ফেলে। বাহিরে তো রিমা ছিল, রিমা যদি দেখে ফেলে তাহলে কি হবে? ব্যথায় এবং ভয়ে শিহরণে কুঁকড়ে রইল নূর। সাদাব থামল না। চেঞ্জিং রুমে নিঃশ্বাস থমকে গেছে নূরের। সাদাব ফিস ফিস করে বলল, তুই আমার কাছ থেকে পালাতে পারবি না। নূর কাঁপতে কাঁপতে মিনতি করে বলে, কেউ দেখে ফেলবে ভাইয়া, ছেড়ে দিন। ঠিক তখনই বাহিরে থেকে রিমার ডাক। নূর, তুই কতক্ষণ লাগাবি? নূর আতঙ্কে জমে গেল। সাদাব দ্রুত জামার চেন লাগিয়ে দিল, কানে কানে বলল, আজ তুই বেঁচে গেলি, কিন্তু আমি আবার আসবো। দরজা খুলে হেসে বেরিয়ে গেল সে, যেন কিছুই হয়নি। নূর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সামলাতে চাইল, ঠোঁটে কষ্টের হাসি টেনে বের হলো বাহিরে। গাড়ির আয়নায় চোখাচোখি, দৃষ্টি যেন ভেদ করে বুকের ভেতর ঢুকে যাচ্ছে। নূরের নিঃশ্বাস আটকে আসছে। হঠাৎ সাদাব গাড়ি থামিয়ে দিল। চাকা দেখি হাওয়া কম মনে হচ্ছে। অজুহাত স্পষ্ট। আয়নার ফাঁক দিয়ে কেবল নূরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল সে। নূর চোখ নামিয়ে নিল, বুক ধুকপুক করছে অস্বাভাবিকভাবে। রাত গভীর, নূর পড়তে বসেছে, কিন্তু মন অস্থির। দিনের সব দৃশ্য বারবার ফিরে আসছে। হঠাৎ চক চক জানালায় শব্দ। পর্দা সরাতেই সাদাব, অন্ধকারে ঠোঁটে চাপা হাসি। দরজা খোল, না হলে আমি থামবো না। নূরের বুক ধরফর, চোখে জল টপ টপ, কিন্তু সাদাবের ফিসফিসানি থামছে না। তুই শুধু আমার, সারা জীবন। শপিং শেষে বাসে ফিরে আসলো চারজন। গাড়ি থেকে নেমে কারো দিকে না তাকিয়ে চাবিটি সাইমনের দিকে দিয়ে বলল, কাল লক করে ভিতরে চলে আসিস। আমি টায়ার্ড, আমি উপরে যাচ্ছি। সাইমন বলল, ঠিক আছে ভাইয়া। রিমা বলল, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, ভিতরে আয়, সব কিছু নিয়ে তাড়াতাড়ি আয়। নূর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। কাউকে কিছু বলার বা বোঝানোর ভাষা নূরের কাছে নেই। ওর সাথে কি হচ্ছে, কেন এমন হচ্ছে, কিছুই বুঝতে পারছে না নূর। কেন সাদাব ভাই এসব করছে, কেন নূরকে এসব সহ্য করতে হচ্ছে, ভাবতে লাগলো নূর। তারপরও সাদাব ভাই কাছে আসলে কেন নূরের ভেতরে কোথাও কোনো একটা কম্পন শুরু হয়ে যায়, যা কাউকে বোঝাতে পারবে না। একদিকে ভয়, একদিকে শিহরণ, আরেকদিকে নিজের প্রতি ঘৃণা হয় নূরের। এসব ভাবতে ভাবতেই নূর বাড়ির ভেতরে শপিং ব্যাগগুলো নিয়ে প্রবেশ করে দেখলো সাদাব ভাই উপরে নিজের রুমে চলে গেল। নূর ব্যাগ হাতে দাঁড়িয়ে রইল। চাচি নরিন আফরোজ এসে বলল, কি রে, তোকে কি আনতে বলেছিলাম, এনেছিস? নূর হাসি মুখে বসে সবকিছু দেখতে লাগলো। সব দেখানো শেষে নূর উপরে নিজের রুমে চলে গেল, গিয়ে শরীর এলিয়ে দিল বিছানায়। তারপর আস্তে আস্তে ভাবতে লাগলো এই দিনগুলোতে সাদাফের ওর সাথে করা আচরণ। ভাবতে ভাবতে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল নূর। এদিকে সাদাফ নিজের রুমে এসে চুপচাপ দরজা লক করে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। ছটফট করছে সাদাফের মন। সাদাফের রুহু অবধি পর্যন্ত ছটফট করছে। সাদাফ দ্রুত পায়ে হেঁটে গিয়ে আলমারির একটি পাল্লা খুলি, সেখান থেকে গোপন ড্রয়ারের ভিতর থেকে একটি বক্স বের করলো। বক্সের ভিতরে কতগুলো ছবি ও কিছু জিনিস সযত্নে রাখা। ছোট একটি বাচ্চা মেয়ের ছবিটি দিয়ে পরিপূর্ণ বক্সটি। ধীরে ধীরে মেয়েটা বড় হচ্ছে এমন ছবি। প্রথম হাঁটতে শিখেছে সেই ছবি। আরও কত স্মৃতি, কত কত মাধুর্য মাখা কিছু স্মৃতি, যেমন ক্লিপ, চুড়ি, লিপস্টিক, নূপুর, পুতুল, আরও কত কি। সাদাপ একটি একটি করে জিনিস বের করে হাতে নিল এবং চুমু খেলো। একটি ছবি বের করলো, যে ছবিতে দেখা যাচ্ছে 13 বছরে প্রথম কৈশোরে পদার্পণ করা সালোয়ার কামিজ পরিহিত একটি মেয়ে। সাদা শুভ্র কালারের সালোয়ার কামিজ পরা একটি মেয়ের দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল সাদাপ। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে চোখ বন্ধ করে মাথাটা ঝুঁকিয়ে ছবিতে চুমু খেলো সাদাপ। তারপর মাথা তুলে ছবির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ধীরে ধীরে পরম আদরে নরম সুরে বলল, আই লাভ ইউ সোনা, ভীষণ ভালোবাসি তোকে আমি। তুই কবে বড় হবি, কবে তুই বুঝতে পারবি আমি তোকে কত ভালোবাসি।
আর কত অপেক্ষা করাবি? এবার একটু বড় হও প্লিজ। কিছুই বুঝিস না কেন তুই? চোখের ভাষা বুঝিস না, মুখের ভাষা বুঝিস না, আমার স্পর্শের ভাষাও কেন বুঝতে পারিস না তুই? তোকে আমি কত ভালোবাসি কি করে বোঝাবো বল? কেন যখন আমি তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি তুই আমার চোখের ভাষা পড়তে পারিস না? কেন যখন তোকে আমি ভালোবাসার ছোট ছোট পরশ এঁকে দেই তখন তুই আমার স্পর্শ বুঝতে পারিস না? মেয়েরা নাকি কোনো ছেলে চোখ দেখলে, কথা শুনলে বা স্পর্শেই বুঝে ফেলতে পারে তার মনে কি চলছে। তাহলে তুই আমার কোনো কিছুই কেন বুঝতে পারিস না? প্লিজ তাড়াতাড়ি বড় হো সোনা পাখি, আমি যে আর তোকে ছাড়া থাকতে পারছি না। বলেই ছবিটি বুকে নিয়ে ঘন ঘন গরম নিঃশ্বাস ফেলছে সাদাব। পরের দিন সকালে নাস্তার টেবিলে বসে আছে সবাই। নূর সিঁড়ি পেয়ে ধীরে ধীরে নামছে। দেখলেও সবাই নাস্তা করছে, শুধু সাদাব ভাই বাদে। হাত লাগায়নি, প্লেট নিয়ে বসে আছে। নূর বুঝতে পারল না এভাবে বসে থাকার কারণ। তারপরও ধীরে ধীরে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখলো কোনো চেয়ার খালি নেই। সাদাবের পাশের চেয়ারটাই খালি, তাই একটু চেয়ারটা সরিয়ে টেনে বসলো নূর। নূর বসতেই নওরিন আফরোজ নূরকে নাস্তা দিয়ে বলল, আজকে সবটুকু শেষ করবি, কোনো রং তামাশা চলবে না। যখনই খাবার দেই একটু একটু করে বিড়ালের মতো ছিঁড়ে ছিঁড়ে খাস। ওকে নিয়ে আমার সব জ্বালা ভাবি। ঠিক মতো খায় না, বাবার আদরের কিছু বলতেও পারি না। বলেই স্বামীর দিকে তাকালো সামিহা বেগম। ফজলুর রহমান বলল, খবরদার বাজে কথা বলবে না, আর আমার মেয়েকে একটি কথাও বলবে না। অল্প খায়, সমস্যা নেই, যখন খাওয়ার রুচি হবে তখন বেশি করে খাবে। মানুষ কি সবসময় রুচি একরকম থাকে? নূরের দিকে তাকিয়ে বলল। খাও বাবা। নূর চুপচাপ বাবার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর খাবারে মনোযোগ দিল। সাথে সাথে সাদাব খাওয়া শুরু করলো। এদিকে সাদাফের বাবা হুমায়ুন রহমান বলল, আজকে থেকে সাফাত অফিস জয়েন করছে, সবাই নিশ্চয়ই জানো। 9টা থেকে 5টা পর্যন্ত অফিস। যদিও তুমি অফিসের মালিকের ছেলে, কিন্তু তাই বলে নিয়ম ভঙ্গ করলে চলবে না। সবার আগে তুমি অফিসে যাবে এবং সবার পরে অফিস থেকে বের হবে, এটাই নিয়ম। সবার মতো ফ্রাইডে এবং স্যাটারডে তুমি ছুটি পাবে। অন্য সময় লিভ লাগলে আগে থেকে আমাকে ইনফর্ম করতে হবে। আমি তোমার ছুটি ব্যবস্থা করব, কিন্তু মালিকের ছেলে বলে কোনো অনিয়ম করা চলবে না। যদিও তোমাকে আমার এসব বুঝিয়ে বলতে হবে না, তুমি আমাদের চেয়েও পাঞ্চুয়াল, তারপরও বলার প্রয়োজন। বাবা হিসেবে ছেলেকে উপদেশ দিলাম। ফজলুর রহমান সাথে সাথে বলল, কি বলবে ভাইজান? আমাদের সাদাবকে কিছু বুঝিয়ে দিতে হবে। সে ছেলেবেলা থেকেই সবার থেকে আলাদা, সব কাজে একদম পারফেক্ট। আমাদের সাদাবের মধ্যে কোনো খুঁত নেই, একদম নিখুঁত আমাদের ছেলে। সাদাব ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ চাচু। তারপর বাবার দিকে তাকিয়ে বলল, চিন্তা করবে না বাবা, আমাকে তোমার কিছু বুঝিয়ে দিতে হবে না। আমি তোমার সন্তান, তোমার নাম খারাপ হবে এমন কোনো কিছুই আমি কখনো করব না। হুমায়ুন রহমান ছেলের দিকে তাকিয়ে সন্তুষ্ট চিত্তে হাসলেন। তারপর সবাই খাওয়ায় মনোনিবেশ করলেন। এদিকে নুরারি পেতে সবগুলো কথাই শুনছিল, কিন্তু মাথা তুলে তাকায়নি। সাইমন ও রিমা চুপচাপ খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। নূর যেহেতু পরে এসেছে, নূরের খেতে একটু দেরি হলো। সাদাব নূরের দিকে ফিরেও তাকালো না। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান খাওয়া শেষ করে উঠে গিয়েছেন। নূরের খাওয়ার আর চোখে একটু তাকালো সাদাব, তারপর ধীরে ধীরে খাওয়া শেষ করে উঠে হাত ধুতে গেল। হাত ধুয়েই নূরের মা অর্থাৎ সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ছোট আম্মু, আমার জন্য এক কাপ কফি পাঠাবে? নূর, তুই একটু নিয়ে আসবি রুমে। ছোট আম্মুর তো পায়ে ব্যথা, আম্মু বানিয়ে দিবে, তুই একটু রুমে নিয়ে আয়। বলেই ভদ্র ছেলে উপরে চলে গেল। সামিহা বেগম বলল, আর কত বিড়ালের মতো খুটখুট করে খাবি? এবার ওঠ, যা ছেলেটার জন্য কফি নিয়ে যা। নূর কিছুই বলতে পারল না। খাবারের হাতটা চুপচাপ থেমে গেল, চুপচাপ বসে রইল। না বলে লাভ নেই, মার থেকে আরও 10টা কথা শুনবে। তাদের ভদ্রযোগ্য সন্তান কফি চেয়েছে বলে কথা। নূর যদি না বলে এই মুহূর্তে বাড়ির সবার ঠাড়া একমাত্র নূরের মাথায় পড়বে, মনে মনে ভাবল নূর। সামিহা বেগম কফি নিয়ে এসে নূরের হাতে দিয়ে বলল, যা কফি নিয়ে উপরে যা। নূর মনের মধ্যে অজানা ভয় এবং আতঙ্ক নিয়ে ধীরে ধীরে পা ফেলে সিঁড়ি ভেঙে উপরে গেল। রুমের বাহিরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এদিকে কফি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে আবার না জানে কি করবে, তাই হাত উঠালো নক করবে। ঠিক এমন সময় দরজা খুলে দাঁড়ালো সাদাব। সাদাব একবার চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে দেখলো, তারপর চুপচাপ নূরের হাত থেকে কফিটা নিয়ে সাথে সাথে নূরকে ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর কফির মগটা পাশে এক টেবিলের উপরে রেখে নূরের হাত ধরে টেনে বিছানায় বসিয়ে বলল, এত দেরি হলো কেন আসতে? নূর কোনো মতে আমতা আমতা করে বলল। ভাইয়া আমি আর কোনো কথা বলতে পারল না নূর। সাদাব এক আঙুল রাখলো নূরের ঠোঁটে, বলল,
শ্শ্, আর একটা কথাও না। আমার কথা শুনিস না কেন? শাস্তি পাবি আমার অবাধ্য হওয়ার। বলে নূরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল সাদাব। গাঢ় চুম্বনে স্পর্শে নূরের ভিতর শিরশির হতে লাগলো। ভিতরে স্নায়ুযুদ্ধ লেগে গেল নূরের। এদিকে সাদাব থেমে নেই, অপ্রতিরোধ, যেন একাই যুদ্ধ করছে, একাই জয় হতে চাচ্ছে। ধীরে ধীরে চুমুর মাত্রা বাড়াতে লাগলো সাদাব। নূরের ছোট্ট কোমল শরীর ভেঙে চুরে অবাধ এক যুদ্ধে নেমেছে সাদাব। পরের দিন সকাল 8টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছে সাদাব। ঢাকা শহরে যেই জ্যামের জন্য 9টায় পৌঁছাতে পারবে না প্রথম দিন, তাই লেট করতে চায়নি সাদাব। আজ আর দেখা হয়নি নূরের সাথে। নূর হেলতে দুলতে ঘুম থেকে উঠে 9টার দিকে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলো সবাই ব্রেকফাস্ট করতে বসেছে, কিন্তু সাদাবকে কোথাও দেখা যাচ্ছে না। নূরের অবচেতন মন আর চোখে এদিক ওদিক খুঁজতে লাগলো সাদাবকে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। কেন যেন কারো কাছে জিজ্ঞেস করতেও লজ্জা লাগছে। যদিও আপন চাচাতো ভাই একই বাড়িতে থাকে, তারপরও জিজ্ঞেস করতে কেমন যেন একটা লজ্জা কাজ করছে। নূরের মনে পড়ল গতকাল রাতের দৃশ্য। সাদাব যখন অস্থিরভাবে চুমু খাচ্ছিল নূরকে, নূরের যেন পুরো দুনিয়া থমকে গিয়েছিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে সাদাব হাঁপাতে হাঁপাতে বলেছিল, তুই কোনো কিছু বুঝতে পারিস না কেন? কবে বড় হবি তুই? এ কথা বলেই রুম থেকে বড় বড় কদম ফেলে বের হয়ে গিয়েছিল সাদাব। নূর নাস্তা টেবিলে বসে চড়ুই পাখির মতো খাবার শুধু আঙুল দিয়ে নাড়াচাড়া করছে। কেন যেন খেতে ভালো লাগছে না। পাশের চেয়ারটার দিকে বারবার চোখ যাচ্ছে। এই প্রথম এই 20-21 দিনে পাশের চেয়ারটা খালি। সাদাব ভাই নেই। কেন যেন নূরের ভিতর একটা অস্থিরতা কাজ করছে, একটা শূন্যতা কাজ করছে। একা একা মনে হচ্ছে নিজেকে। পরিবারের সবার মধ্যে বসে থেকেও নিজেকে খুব একা একা লাগছে। নূর নিজের ডান হাতের দিকে তাকালো। তারপর মনে পড়ল সেদিনের কথা, যেদিন ডান হাত চেপে ধরেছিল সাদাব ভাই। বাহা দিয়ে কত কষ্ট করে খাচ্ছিল নূর। হঠাৎ নূরের ঠোঁটে খেলে গেল মুচকি একটু হাসি। নূর মনে মনে ভাবল, আচ্ছা সাদাব ভাই কি ভালোবাসে আমায়? কিন্তু ভালোবাসলে আমাকে বলে না কেন? সামিহা বেগম বলল, কি রে, খাবার কি শুধু নাড়াচাড়া করে যাবি? তোকে নিয়ে তো হয়েছে অনেক বড় একটা জ্বালা, কিছুই বলা যায় না। বাপ চাচারা তেড়ে আসে। দেখো তো ভাবি, ও কেন খাচ্ছে না? আমি রান্না করতে গেলাম, আমার এত ঢং করার সময় নেই। তুমি দেখো তোমার মেয়েকে। বলেই সামিহা বেগম রান্নাঘরের দিকে চলে গেলেন। নরিন আফরোজ উঠে এসে বললেন, কি রে মা, কি হয়েছে? শরীরটা কি খারাপ লাগছে? খাচ্ছিস না কেন? দিন দিন তো চড়ুই পাখির মতো হয়ে যাচ্ছিস। নূর বড় মার দিকে তাকিয়ে বলল, না বড় আম্মু কিছু হয়নি, এমনি খাবার ভালো লাগছে না। আজকে পাপা চাচু আর সাদা ভাই আগে আগে অফিসে চলে গেল কেন? নরিন আফরোজ বলল, আজকে ওর অফিসের প্রথম দিন, 9টার মধ্যে ঢুকতে হবে। ঢাকার শহরে নাকি অনেক জ্যাম, তাই 3জন আগে আগে চলে গেল। আজকে প্রথম পরিচয় করিয়ে দিবে তোর সাদাব ভাইকে, এজন্য সবাই আগে আগে গিয়েছে। আর আজকে আসতেও একটু লেট হবে। বলল নরিন আফরোজ। তারপর একটু থেমে বলল, খেয়ে নে মা, অল্প আর একটু খা। খাবার নিয়ে বসে এরকম করতে হয় না। নূর মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি দিয়ে বলল, ঠিক আছে বড় আম্মু, খাচ্ছি। বলে খাওয়ায় মনোযোগ দিল। যদিও খেতে মন চাইছিল না। আজকেও নূর স্কুলে যাবে না। আগামীকাল থেকে রেগুলার স্কুলে যাবে। ওদের স্কুল 9টা থেকে 2টা। রিমা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। নূর এবার এসএসসি দিবে। স্কুল শেষ, শুধু কোচিংয়ের জন্য স্কুলে যায়, তাই মাঝে মধ্যে 2-1 দিন মিস হয়ে যায়। সাইমন ভার্সিটিতে পড়ে, অনার্স 3rd ইয়ারে। ও এখন ভার্সিটি আছে। আজকে সকাল সকাল চলে গিয়েছে, সাথে রিমাও গিয়েছে। রিমার কলেজে জরুরি কাজ আছে। ক্লাস শুরু হওয়ার আগে কাজটি করতে হবে, তাই 1 ঘন্টা আগেই চলে গিয়েছে। পুরো বাড়ি আজ ফাঁকা ফাঁকা লাগছে নূরের কাছে। এটা কি শুধুমাত্র সাদাব ভাই নেই বলে, নাকি সাইমন আর রিমাকে মিস করছে? বুঝতে পারছে না নূর। নূর নিজেই ধরে নিল সাইমন ও রিমাকে মিস করছে। সাদাব ভাইকে কেন মিস করবে? সাদাব ভাইকে তো দেখতেই পারে না নূর। লোকটা শুধু ওকে জ্বালায়, ওর উপরেই শুধু শুধু জোর করে, কিন্তু ভালোবাসে কিনা সেটা বলে না। ভালো না বাসলে তার সাথে এরকম করে কেন? বান্ধবীদের কাছে থেকে শোনে, টিভি সিনেমায় দেখি প্রথম প্রেমে পড়লে কেমন অনুভূতি হয়, কেমন করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাহলে সাদাব ভাই কেন ওকে ভালোবাসি বলে না? কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা করে তা তো সব কিছুই করছে। আচ্ছা আমি কি তাহলে সাদা ভাইয়ের গার্লফ্রেন্ড? মনে মনে নিজেকে জিজ্ঞেস করলো নূর। ভাবতেই লজ্জা ও ভয় দুটোই পেল নূর, কিন্তু কোনো উত্তর দিতে পারছে না। তাই ঠিক হলো সাদাব ভাইয়ের কাছে সাহস করে জিজ্ঞেস করবে, আমি কি আপনার গার্লফ্রেন্ড? আপনি আমার সাথে এমন কেন করেন?
এদিকে অফিসে হুমায়ুন রহমান সবার কাছে সাদাবকে দেখে পরিচয় করিয়ে দিল। আজকে থেকে অফিসে আমার পর আপনাদের বস সাফাত। আমি এবং ফজলুল দুজন সর্বক্ষণ মনিটর করার জন্য থাকব, কিন্তু আপনারা রিপোর্ট করবেন সরাসরি সাফাতের কাছে। সাদাব সামনে এসে বলল, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে থেকে আমি অফিস দেখাশোনা করব, তবে ফিল ফ্রি টু ওয়ার্ক উইথ মি। কোনো টেনশন করবেন না, আগে যেভাবে কাজ করতেন এখনও সেইভাবেই মন দিয়ে কাজ করবেন। সবাই সাদর গ্রহণ করলো সাদাবকে। তারপর হুমায়ুন রহমান, ফজলুর রহমান ও সাদাব এগিয়ে গেলেন সাদাবের নতুন কেবিনের দিকে। সাদাবকে ঘুরে ঘুরে নিজের কেবিনটি দেখালো। সাদাব কেবিনের চেয়ারে বসে বলল, নাইস, অনেক সুন্দর করেছো বাবা। অফিসটা আমার পছন্দ হয়েছে, ধন্যবাদ। ফজলুর রহমান বলল, তোর বাবা করেনি ডিজাইন, আমি করেছি। আমি জানি আমার ছেলের পছন্দ কেমন। চাচা হিসেবে এতটুকু তো আমি করতেই পারি। আর ডিস্টার্ব করব না। কিছু ফাইল তোকে দিয়ে যাবে তোর অ্যাসিস্ট্যান্ট। আজকে শুধু ফাইলগুলো রিড করবি, কোথাও কি প্রবলেম আছে খুঁজে বের করবি। এটা তোর টাস্ক। বলেই ফজলুর রহমান ও হুমায়ুন রহমান কেবিন থেকে বেরিয়ে গেল। সাদাব কেবিনের চেয়ারে হেলান দিয়ে বসে মাথার পিছনে একটি হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে পকেটে হাত দিল। পকেট থেকে বের করলো ছোট্ট একটি ছবি। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটির দিকে, তারপর বলল, কি আছে তোর মধ্যে? যত দেখি দেখতে ইচ্ছে করে, চোখ ফেরানোই যায় না। আমার চোখ ঘুরে ফিরে খালি তোকে খোঁজে। কিভাবে থাকবো আমি সারাদিন? সকাল থেকে একবারও এখন পর্যন্ত তোকে দেখিনি। তুইও তো ঘুম থেকে উঠিসনি যে তোকে একটু দেখবো। তারপর ছবিটিতে একটি চুমু খেয়ে বলল, প্লিজ তাড়াতাড়ি বড় হ। টেবিলের সামনে সে ফ্রেমটা রাখা আছে, ফটো ফ্রেম। সেটি খুলে ওই ছবিটি সেট করলো। করে ফ্রেমটি সযত্নে টেবিলের একটি ড্রয়ারে রেখে চাবি দিয়ে আটকে চাবিটা নিজের পকেটে রেখে দিলে সাদাব। রাত 10:30। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান অফিস থেকে 8টার মধ্যে চলে আসলো। ফাইলগুলো রিড করে সমস্ত প্রবলেম খুঁজে বের করে সাদাফের আসতে আসতে বেজে গেল 10:30। বাড়িতে ঢুকে দেখলো বাড়ির নিচে কেউ নেই, তাই চুপচাপ দরজা লাগিয়ে উপরের দিকে গেল। উপরে গিয়ে দেখলো নূরের রুমে দরজা চাপানো। সাদাফ রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো মা নওরিন আফরোজকে। নওরিন আফরোজ বলল, নিচে খাবার দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে ঘুমা। আজ অনেক পরিশ্রম করেছিস, কালকে সকালে উঠতে হবে। সাদাব বলল, তুমি ঘুমোতে যাও, আমি একাই খেয়ে ঘুমিয়ে পড়বো। তোমার আমার সাথে নিচে যেতে হবে না। নওরিন আফরোজ বলল, তাড়াতাড়ি কিন্তু খেয়ে নিবি, দেরি করবি না, তাহলে আমি গেলাম কেমন? বলেই নওরিন আফরোজ নিজের রুমে ঘুমাতে চলে গেলেন। সাদাব 2 মিনিট টেবিলে চেয়ারে বসলো, তারপর ধীরে ধীরে উঠে নিচের দিকে গেল। একা একা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে রইল। তারপর উপরে উঠে এলো সাদাব। কেমন যেন একা একা লাগছে, নিঃসঙ্গ লাগছে। মনে হচ্ছে সারাদিন কিছু একটা আছে যা করা হয়নি, যার ফলে বুকের বাঁ পাশটা খুব খালি খালি লাগছে সাদাফের। তারপর সাদাব প্যাকেট থেকে একটি সিগারেট বের করে ধরালো। নিজের রুমেই টেবিল চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া ফুঁকছে আর চিন্তা করছে নূর এখন কি করছে। ঘুমাচ্ছে নিশ্চয়ই, কাল সকালে স্কুল আছে। একবার কি যাবে নূরের রুমে, যে জাস্ট একটু দেখে চলে আসবে। যেই ভাবা সেই কাজ। সিগারেটটি নিভিয়ে দ্রুত পায়ে উঠে পকেট থেকে একটি চুইনগাম বের করলো। তারপর খেয়ে মুখের থেকে সিগারেটের ধোঁয়া গন্ধ সরিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলো নূরের রুমের দরজার কাছে। নূরের রুমে দরজা চাপানো ছিল। ধীরে ধীরে দরজা খুললো, দেখলো ড্রিম লাইট জ্বালানো, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে নূর গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে আছে। সাদাব বুঝতে পারছে এখনই সাদাবের একটু একটু ভালো লাগছে, তাহলে আরেকটু কাছে গেলে নিশ্চয়ই আরেকটু ভালো লাগবে। সাদাব বুকের বাম পাশে হাত দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল নূরের কাছে। হাঁটু ভেঙে বসলো নূরের মুখোমুখি। অনেকক্ষণ নূরের মুখের দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো কি আছে এই মুখটির মাঝে। কেন সে ছোট্টবেলা থেকেই নূরকে এত ভালো লাগে সাদাফের? কেন অন্য কোনো মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকায়নি সাদাব? যখনই দেখে চোখ তুলে শুধু নূরকেই দেখে। কিন্তু মেয়েটা যে বড্ড ছোট আর নাদান। সাদাপের কোনো কিছুই বুঝতে পারে না, সাদাপের কোনো কথাই বুঝতে পারে না। তাই তো সাদাপ রাগ করে জোর করে, সব কিছু জোর করে করে। তারপরে তো বোঝা উচিত অবশ্যই সাদাপের অনুভূতি আছে ওর উপর, না হলে আর কারোর সাথে না করে শুধু ওর সাথেই কেন এমন জোর করবে? কিন্তু না, মেয়েটি তো বুঝতে পারবে না। মেয়েটি বারবার শুধু প্রশ্ন করবে, যা সাদাপের পছন্দ নয়। সাদাপ নূরের দিকে তাকিয়ে দেখলো ছোট মেয়েটি বাচ্চাদের মতো ছোট ফুলিয়ে ঘুমিয়ে আছে নূর।
সাদাপের বড্ড লোভ হলো ওই ঠোঁট দুটোর প্রতি, যেন ভিতর থেকে একটু পিপাসা জেগে গেল। সাদাপ ধীরে ধীরে ঝুঁকে এলো নূরের ঠোঁটের দিকে, তারপর নূরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল সাদাপ। নূর ঘুমের মধ্যে অবচেতন মনে সাদাপের ঠোঁট আঁকড়ে ধরল, যেন ছোট বাচ্চা কোনো চকলেট বা কিছু একটা দিলে সেটিকেই ঘুমের মধ্যে খেতে থাকে। তবে সাদাপ যে পুরুষ মানুষ, অন্য সবার কাছে সাদাপ অন্যরকম হলেও নূরের কাছে যে সাদাপ একজন বেসামাল পুরুষ। সাদাপের কষ্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে, যেখানে নূর ঘুমের ঘরেও এভাবে সায় দিয়ে যাচ্ছে, সমতালে চুমু খাচ্ছে সাদাপকে। সাদাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। এখনও মনে পড়ে যেদিন নূরের প্রথম জন্ম হয়েছিল। সাদাপের বয়স ছিল 10 কি 11 বছর। হসপিটালে শ্বাসরুদ্ধকর অবস্থায় বসে আছে সবাই। সামিহা বেগমের অবস্থা বেশি ভালো নয়, মোটামুটি সময়ের আগে লেবার পেইন উঠে গিয়েছিল। সবাই হসপিটালে বসে আছে। সাদাপের তখনও কোনো চিন্তা নেই কি হবে কি হবে না, শুধু এতটুকু জানে একটা ছোট বাবু আসবে চাচির ঘরে। ওটি রুমে ঢোকানো ঠিক আধা ঘন্টা পরে ডক্টর এসে জানালেন সামিহা বেগম ভালো আছে, বাবুও ভালো আছে। ফজলুর রহমান সাথে সাথে গিয়ে জিজ্ঞাসা করলেন, ডাক্তার, আমার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে? কারণ ফজলুর রহমানের একটি মেয়ের খুব শখ, ছেলে তো তার আছেই। ফজলুর রহমান বলল, আপনার চাঁদের মতো একটা রাজকন্যা হয়েছে। বলে ডক্টর চলে গেল। সাথে সাথে ওটি রুমের ভিতর থেকে বের হয়ে এলো দুজন নার্স, একজনের কোলে ছোট্ট রাজকন্যা। সবার আগে কোলে নিলেন ফজলুর রহমান। কোলে নিয়ে দেখলেন আসলে চাঁদের মতো একটা পরী এসেছে তার ঘরে, যেন যেখানে যাবে ঘর আলোকিত করে ফেলবে, ঠিক এতটাই মায়াবী ছোট্ট মুখখানি। সাদাব দৌড়ে এসে চাচুর কাছে বায়না ধরলো রাজকন্যাকে ওর কোলে দিতে। ও আগে কোলে নেবে, তারপর বাকি সবাই বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে। নরিন আফরোজ বলল, ঠিক আছে বাবা, তুই আগে কোলে নে, তারপর আমরা নিচ্ছি, কোনো সমস্যা নেই। পাশে দাঁড়িয়ে আছে সাইমন, রিমা হুমায়ুন রহমানের কোলে। কাউকে রাজকন্যাকে দেখতে দিবে না সাদাব। ফজলুর রহমান ভাতিজাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, তাই ওর কথা ফেললেন না। সুন্দর সযত্নে তুলে দিলেন সাদাফের কোলে। সাদাফ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে, তারপর বলল, এই রাজকন্যা কিন্তু আমার ছোট আব্বু। এই রাজকন্যা আর কাউকে দিতে পারবে না। এই রাজকন্যা শুধু আমার, আমি ওর সাথে খেলবো। আমাকে ছাড়া অন্য কারোর সাথে খেলতে পারবে না। ও আমার ছোট্ট একটা পরিপুতুল, আমাকে ছাড়া কিন্তু ওকে কাউকে দেবে না। ফজলুর রহমান বলল, ঠিক আছে, দিব না। সাদাব বলল, না না ছোট আব্বু, কথা দাও, এই রাজকন্যাকে শুধু আমাকে দেবে। আজকে থেকে কিন্তু এই রাজকন্যা আমার। ফজলুর রহমান সাদাফের মাথায় হাত রেখে বললেন, ঠিক আছে, আজ থেকে এই রাজকন্যা শুধু তোর, কথা দিলাম। এবার খুশি? সাদাব খুশি হয়ে গেল। সবার সামনে মুচকি হেসে সর্বপ্রথম নূরের কপালে একটু চুমু খেলো, তারপর বলল, শুনলি তো, আজকে থেকে কিন্তু তুই শুধু আমার। ছোট আব্বু তোকে আমাকে লিখে দিয়েছে, আজকে থেকে আমি ছাড়া অন্য কারোর সাথে তুই খেলতে পারবি না। কথাটি মনে করে মুচকি হাসলো সাদাব। এক দৃষ্টিতে হাঁটু ভেঙে বসে এখনও তাকিয়ে আছে নূরের দিকে। বাচ্চা মেয়েদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে নূর। কত ভালোবাসে নূরকে, কতটা ভালোবাসা ওর জন্য। নূর কি কখনো বুঝবে কবে বড় হবে পাগলি মেয়েটা? কেন বুঝে না সাদাব যা করে নূরের মনে ভালোবাসা সৃষ্টি করার জন্যই করে। নূর যেন সাদাবকে একটু আলাদা চোখে দেখে, অন্যান্য সব কাজিনদের মতো না দেখে, সেজন্যই নূরের উপরে জোর করে সব সময় নূরের সাথে এরকম করে। কিন্তু নূরকে ও প্রচণ্ড ভালোবাসে, এত ভালোবাসে যে চিন্তা করতে পারবে না। নূর কি কখনো ওকে ভালোবাসবে? নিজের মনকে প্রশ্ন করলো সাদাব। তারপর উত্তর শুধু একটাই এলো, নূর ভালোবাসুক আর না বাসুক, নূরের প্রতি ওর ভালোবাসা এত একজনের ভালোবাসা দিয়ে এই যে একটি জীবন পার করে দেওয়া যাবে। নূরকে ও মাথায় তুলে রাখবে, বুকে আগলে রাখবে, কখনো কোনো কষ্ট পেতে দিবে না। তারপর নূরের মাথায় হাত বোলাতে বোলাতে কানে কানে ফিস ফিস করে বলল সাদাব, তাড়াতাড়ি বড় হয়ে যা না নূর, প্লিজ। বলে নূরের ফোলানো ঠোঁটে হালকা একটি আদরের পরশ এঁকে দিল সাদাব, খুব ভালোবাসার সাথে যত্নের সাথে। নূর যেন আরেকটু আরাম পেল, ওম পেল। দুহা দিয়ে সাদাবের হাতটি জড়িয়ে ধরল নূর। সাদাব নূরের হাতে হাত রেখেই বসে রইল সারা রাত নূরের শিয়রের পাশে বসে রইল। নূর যখন হাত ছাড়বে তখন নূরের রুম থেকে বের হবে। এভাবে নূরকে দেখতে দেখতে সাদাব মাথা নূরের শিয়রের কাছে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। কখন সকাল হলো সাদাব বলতে পারে না। হঠাৎ দরজা খোলার শব্দ হতেই সাদাব চোখ পিটপিট করে তাকালো, দেখলো বাবা হুমায়ুন রহমান সাদাফের সামনে দাঁড়িয়ে। সাদাব চুপচাপ বাবার দিকে তাকিয়ে রইল। এখনও নূর ওর হাত ধরে আছে। রুমে যাও, সারা রাত ঠিক মতো ঘুমাতে পারোনি, যে একটু রেস্ট নাও, সকালে অফিসে যেতে হবে। একটু পর উঠে যাবে নূর,
বলেই হুমায়ুন রহমান নূরের রুম থেকে বের হয়ে গেলেন। সাদাব চুপচাপ নূরের হাতটি ছাড়িয়ে নিজেও রুমের দিকে পা বাড়ালো। হুমায়ুন রহমান নিজের রুমে গিয়ে বসলেন। চুপচাপ ভাবতে লাগলেন যেদিন ছেলেকে আমেরিকা পাঠাবে যেতে নারাজ ছিল সাদাব। অনেকবার জিজ্ঞাসা করার পরও কারণ বলছিল না। পরে বাবার কাছে একদিন হঠাৎ করে আসলো, এসে আবদার করলো, বাবা আমি আমেরিকা যাব না, আমার আমেরিকা যেতে ইচ্ছে করছে না। হুমায়ুন রহমান বুঝতে পারলেন না কেন যাবে না। হায়ার এডুকেশনের জন্য সব কিছু ঠিক করে ফেলেছে, কিন্তু ছেলে কেন যেতে চাইছে না, তাই জিজ্ঞেস করলেন। কি হয়েছে আমাকে বলো, কোনো সমস্যা থাকলে বলো। সাদাব সেদিন চুপ করেছিল, একটি কথা বলেনি, চুপচাপ নিচের দিকে তাকিয়েছিল। হুমায়ুন রহমান ছেলের মাথায় হাত বুলিয়ে বলেছিল, যে লেখাপড়া শেষ করে আয়, যার পিছু টান তোকে এখানে ধরে রেখেছে সে তোরই থাকবে। সাদাব মাথা তুলে বাবার দিকে তাকায়। হুমায়ুন রহমান আশ্বাস দিয়ে বললেন, যা, তুই মুখ ফুটে বলতে পারিস না, আমি তোর বাবা, আমি বুঝতে পারি। যা তোর ছিল তোকে দেওয়া হয়েছে, তোরই থাকবে। সাদাব সেদিন প্রথম বাবার চোখে চোখ রেখে বলেছিল, যাবো, তবে আমার একটা শর্ত আছে। হুমায়ুন রহমান হেসেছিলেন খুব। পরে বললেন, ঠিক আছে, সব শর্ত পূরণ করা হবে, যাওয়ার জন্য প্রস্তুতি নাও। সাদাব উঠে চলে গিয়েছিল সেদিন। হুমায়ুন রহমান চিন্তা করলেন সেদিনের কথা। সেদিন যা করেছিল তা এখনো পর্যন্ত কেউ জানে না বা কেউ শোনেনি, কিন্তু সবাইকে কিভাবে বলবে, কিভাবে ফেস করবে, কি কথা দিয়েছিল সাদাবকে, এটা নিয়ে চিন্তা করতে লাগলেন হুমায়ুন রহমান। যদিও ভাই ফজলুর রহমানের উপরে যথেষ্ট বিশ্বাস আছে, তার মুখের উপর একটি কথাও বলবে না, তারপরও মনে সংশয় কাজ করছে। কারণ হুমায়ুন রহমান জানে সাদাব কতটা ভালোবাসে নূরকে। একটু এদিক সেদিক হলে যে ছেলেটা সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে। তাই এত দুশ্চিন্তা কাজ করছে হুমায়ুন রহমানের মনে। সাদাব নিজের রুমে এসে আলমারির ড্রয়ার খুলে আবার সে বক্সটি বের করলো। বক্সটি খুঁজে খুঁজে আরও একটি ছবি বের করলো সাদাব। ছবিটি দেখে সাদাবের মুখে আপনা আপনি একটি হাসি ফুটে উঠল। ছবিটি যে আর কারো নয়, নূর এবং সাদাবের মূল্যবান একটি ছবি। সাদাব ছবিটিতে একটি চুমু খেয়ে বুকে চেপে ধরে বলল, প্লিজ তাড়াতাড়ি বড় হ নূর, আমি এই দিনটার অপেক্ষায় কবে থেকে রয়েছি, তাড়াতাড়ি বড় হ। সকাল সকাল রেডি হয়ে অফিস যাওয়ার জন্য তৈরি হলো সাদাফ। উপর থেকে দেখলো নামছে নূর, একেবারে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নামছে। দুই সাইডে দুই বেনুনি ঝুলিয়ে ঝুলিয়ে নামছে নূর। সাদা স্কুল ড্রেস, ক্রস বেল্ট, স্কার্ফ সুন্দর করে বেঁধেছে কিনা আর চোখে খেয়াল করলো সাদাফ জুতা পরিষ্কার করার বাহানায় দরজায় বসে আস্তে আস্তে জুতা মুছতে লাগলো, কারণ জানে কেউ না কেউ এসেই বলবে নূরকে স্কুলে নিয়ে যেতে, তাহলে আর সাদাবকে নিজে থেকে বলতে হবে না। তাই চুপচাপ জুতা পরিষ্কার করতে লাগলো। যা ভেবেছে ঠিক তাই হলো। নরিন আফরোজ এসে বলল, সাদাফ, অফিসে যাচ্ছিস, যাওয়ার সময় নূরকে স্কুলে নামিয়ে দিয়ে যা না বাবা। সাদাব বলল, আমার তো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বলো, নাস্তা প্যাক করে দাও, গাড়িতে বসে বসে খাবো। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, টিফিন বক্স নিয়ে তাড়াতাড়ি গাড়ির সামনে আয়, আমি পার্কিংয়ে আছি। নূর বলল, থাক না, আমি না হয় রিক্সা নিয়ে চলে যাব বড়াম্মু। খবরদার, রিক্সা করে যাওয়ার নাম নিবি না। সাদাব প্রতিদিন এই সময় অফিস যায়, তাহলে তুই ওর সাথে এই সময় চলে যাবি। প্রয়োজন পড়লে 10 মিনিট আগে ঘুম থেকে উঠবি, যাতে একসাথে নাস্তা করে যেতে পারিস। মেয়ে মানুষ এত ঘুমালে চলে? সকাল সকাল ঘুম থেকে উঠবে, শরীর ভালো থাকবে, ক্ষুধা লাগবে, সকাল সকাল সুন্দর করে খাওয়া দাওয়া করবি, দিনটি ভালো যাবে। খেতেই চাস না, দেখ তো কী হয়েছিস, হাড্ডির সার। টিফিন বক্স প্যাক করতে করতে কথাগুলো বলল নরিন আফরোজ। নূর চুপ করে থাকায় ভালো মনে করলো। এখন কথা বলে আরও না জানি কত খারাপ খারাপ গুণের কথা শুনতে হবে বড় আম্মুর কাছ থেকে। সাথে যদি যোগ হয় মা, তাহলে তার স্কুলে যাওয়া হবে না। সাদাব গাড়ি বের করে গাড়ির সামনে অপেক্ষা করছে। দেখলো টিফিন বক্স ব্যাগে ঢুকাতে ঢুকাতে নূর গাড়ির সামনে এসে দাঁড়ালো। সাদাব বলল, গাড়িতে ওঠ। কেন যেন এখন আর সাদাফের দিকে চোখে চোখ রেখে তাকাতে পারে না নূর। কেমন যেন ভিতরে অস্বস্তি হয়, তাই নূর অন্যদিকে তাকিয়ে রইল। গাড়িতে বসেও সাদাফের দিকে একবারও ঘুরে তাকালো না। সাদাফ খেয়াল করছে সব। নূর এখন আর ওর দিকে তাকায় না আগের মতো, অত ভয় পায় না, তবে ওকে অ্যাভয়েড করে, তাকায় না চোখের দিকে। সাদাব জানে কি চলছে নূরের মনে, হয়তো কোনো প্রশ্ন আছে নূরের মনে, কিন্তু জিজ্ঞাসা করতে পারে না। ছোটবেলা থেকে দেখে আসছে মনে কোনো প্রশ্ন থাকলে এভাবে এদিক ওদিক তাকায়। সাদাব কোনো ভূমিকা না করে বলল, কি জিজ্ঞেস করবি তাড়াতাড়ি করে ফেল, এইভাবে চোখ দুটো বলার মতো এদিক ওদিক ঘোরালে অল্পতে কানা হয়ে যাবে। নূর চট করে তাকালো সাদাফের দিকে, তারপর বলল, আপনি কিভাবে বুঝলেন আমার মনে কোনো প্রশ্ন আছে? ছোট থেকে কোলে করে নিয়ে বড় করেছি, আমি বুঝবো না তোকে কে বুঝবে? বলে ফেল, মনে কি প্রশ্ন আছে।
বলল সাদাব। নূর চট করে জিজ্ঞেস করে ফেলল, আপনি কি ভালোবাসেন আমায়? কথাটি শুনি সাথে সাথে সাদাব গাড়ি ব্রেক করলো, ঘাড় ঘুরিয়ে তাকালো নূরের দিকে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে রইল, তারপর হালকা মুচকি হেসে বলল, তুই ভালোবাসে কি বুঝিস? নূর বলল, বুঝি, সব কিছুই বুঝি। আমার বান্ধবী প্রেম করে, আর আমি টিভিতে, নাটকে, সিনেমায়ও দেখেছি ভালোবাসা কেমন হয়। আমাকে তো একটা ছেলে ভালোবাসিও বলেছে। সাদাব অবাক হলো। এটাতে অবাক হলো না যে ওর বান্ধবী প্রেম করে বা টিভি সিনেমায় দেখে, কারণ এসব সাদাব জানে। কিন্তু নূরকে কেউ ভালোবাসি বলেছে এটা এখনো পর্যন্ত সাদাবের কানে কি করে এলো না? এত বড় একটা তথ্য কিভাবে সাদাব না শুনে থাকলো? মাথা ঠান্ডা রেখে চুপচাপ শান্ত দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বলল, তাই ভালোবাসি বলেছে? কে বলেছে শুনি? নূর সরল মনে বলল, ক্লাস 10-এ একটা বড় ভাইয়া বলেছে। অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর, জানেন? সব মেয়েরা ওর জন্য পাগল, কিন্তু ও আমায় ভালোবাসে বলেছে। সাদাফের চোল শক্ত হলো। ধীরে ধীরে সাদাফের চেহারার রং পাল্টাতে শুরু করলো। চেহারার কাঠিন্য ভাব বজায় রেখে জিজ্ঞেস করলো, নাম কি সেই ছেলের? আর খুব হ্যান্ডসাম? নূর সরল মনে বলল, হ্যাঁ, অনেক হ্যান্ডসাম। নাম হচ্ছে আসিফ। আমাদের স্কুলেই পড়ে, ক্লাস 10-এ, সায়েন্সের স্টুডেন্ট। আমি বেশি হ্যান্ডসাম নাকি আসিফ বেশি হ্যান্ডসাম? ভালো করে দেখে বলতো। চেহারার কাঠিন্য ভাব বজায় রেখেই জানতে চাইল সাদাব। নূর ভালো করে উত্তর জানে, কিন্তু এখন এই উত্তর কিভাবে দিবে মুখের উপরে? নূরে যে লজ্জা ও করে, ভয়ও লাগে। কি করে বলবে? যে আপনি সবচাইতে বেশি হ্যান্ডসাম। আসিফ আপনার কাছে কিছুই না। কিন্তু এই কথাটি সাদাফের সামনে স্বীকার করতে রাজি নয় নূর। কেন স্বীকার করবে? নূরের কি ছ্যাঁকা লেগেছে ওনাকে হ্যান্ডসাম বলার? উনি তো নূরকে পছন্দ করে না, কিছুই বলে না। মনে মনে ভাবলো নূর। সাদাব আর একবারও নূরের দিকে তাকালো না। রাগ হলো খুব সাদাবের। গাড়ি স্টার্ট করলো। তাড়াতাড়ি ওকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যেতে হবে। 5 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে গেল সাদাব। কোনো কথা বলছে না। নূর একবার আর চোখে তাকালো সাদাফের দিকে। তারপর নূর গাড়ির দরজা খুলেই চুপচাপ নেমে গেল। সাদাব কোনো কথা না বলেই গাড়ি স্টার্ট দিল। পিছনে ফিরে তাকালো না। নূর দাঁড়িয়ে সাদাপের যাওয়া দেখলো। নূর যদি দেখতে পেত গাড়ির ভিতরে লুকিং গ্লাসে পিছনের দিকেই দেখছে নূরকে দুটি চাতক পাখির মতো চোখ। নূর কখনো সেই চোখের ভাষা বুঝলো না। অফিসে ঢুকেই সাদাপ পিএকে ডাকলো, তারপর বলল, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে মিটিং কল করেন শার্প 10টায়, আর আমাকে এক মগ কফি পাঠিয়ে দিন। বলেই টেবিলের ড্রয়ার খুলে ফটো ফ্রেমটি বের করলো। সাদাপ তারপর এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর মুচকি মুচকি হেসে বলল, পাখি আকাশে যতই উড়ো, ঘুরে ফিরে তোমাকে আমার মনের খাঁচাতেই আবদ্ধ হতে হবে। আমাকেই ভালোবাসতে হবে, এত ভালোবাসতে হবে যে নিজের অস্তিত্ব আর খুঁজে পাবে না। আমাতেই বিলীন হয়ে যেতে হবে। ছবিটি আবার বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে অতীতের কিছু সুখময় স্মৃতি ভাবতে লাগলো সাদাব। একদিন হঠাৎ যখন নূরের 8 বছর বয়সে পড়ে গিয়ে হাত পা ছুলে গিয়েছিল, নূরের বাসায় দৌড়ে কাঁদতে কাঁদতে বলেছিল, সাদাত, সাদাত, আমার ভুল হয়ে গেছে। রক্ত, রক্ত, কত কত রক্ত দেখে। সাদাব সাথে সাথে নূরকে কোলে তুলে নিয়েছিল। কোলে নিয়ে কোলে বসিয়ে সেদিন স্যাভলন দিয়ে ঘা পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়েছিল। নূর সাদাফের গলা জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন। কাঁদতে কাঁদতে সাদাফের কোলে ঘুমিয়ে পড়েছিল নূর। সাদাব ওকে বুকে নিয়ে বসেছিল যতক্ষণ ওর ঘুম না ভাঙে। হঠাৎ দরজার নক করার শব্দে চোখ খুলো সাদাব, দেখলো তার পিয়ে কফির মগ নিয়ে এসে হাজির হয়েছে। সাদাব সযত্নে ফটো ফ্রেমটি আবার ভেতরে ঢুকিয়ে লক করে রাখলো। অফিস থেকে বাসায় আসতে আসতে সাদাফের রাত 10টা বেজে গেল। যেহেতু আজকে অনেক কাজ ছিল, মাত্র 2 দিন হলো জয়েন করেছে। অফিসের সমস্ত কাজ বুঝিয়ে নিয়ে সমস্ত কিছু ঠিক করতে একটু সময় লাগবে। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে মিটিং ছিল, আজ কিছু গরমিল ছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছে এবং সমাধান করেছে, যার জন্য সব কাজে আজকে দেরি হয়ে গেছে। বাসায় এসে দেখলো সবার খাওয়া দাওয়া শেষ। 9টার মধ্যে ডিনার শেষ করে ফেলে বাড়ির সবাই। তাই ডিনার শেষে প্রত্যেকে যার যার রুমে চলে গিয়েছে। আজকেও রাতে একসাথে ডিনার করতে পারলো না। নূরের কথা মনে মনে ভাবছে সাদাব। আজকে অফিসে জয়েন করার পর থেকে সারাদিন আর নূরের সাথে কোনো দেখা নেই। সকালবেলা শুধু স্কুল যাওয়ার টাইমটা একটু দেখা হচ্ছে। রাতে এসে দেখছে খাওয়া দাওয়া করে ও রুমে চলে গিয়েছে। কবে এমন হবে মেয়েটা ওর জন্য একটু অপেক্ষা করবে? কখনো কি এরকম দিন আসবে? মনে মনে ভাবতে ভাবতে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো সাদাব। রুমের কাছে আসতেই দেখল রুমে লাইট জ্বালানো, দরজাটা ভেড়ানো। রুমের ভিতরে গিয়ে ভাবতে ভাবতে আস্তে আস্তে রুমের দরজাটা খুলেই অবাক হয়ে গেল সাদাব। রুমে আর কেউ না, নূর কিছু একটা খোঁজাখুঁজি করছিল রুমের ভেতর। সাদাবকে ভেতরে ঢুকতে দেখে নূর 2 হাত পেছনে নিয়ে কিছু একটা লুকাবার চেষ্টা করলো। সাদাব আর চোখে এক নজরে দেখলো, তারপর নূরের চোখে চোখ রেখে বলল,
আমার রুমে কি করছিস তাও এত রাতে? কাঁধ থেকে ব্যাগটা রাখতে রাখতে জিজ্ঞেস করলো সাদাব। নূর আমতামতা করছে কিন্তু হাত দুটো পেছন থেকে সামনে আনতে পারছে না। চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সাদাব ব্যাগ রেখে টেবিলের কাছে চেয়ারটা টেনে বসে জুতাটা খুলতে লাগলো। জুতা খোলা হলেই দাঁড়িয়ে শার্টের 2টা বোতাম খুলে শরীরটা একটু হালকা করে চেয়ারে শরীর ছেড়ে দিয়ে বসে বলল। হাতে কি দেখি, এদিকে আয়। নূর এখনো চুপচাপ মাথা নিচু করে হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মুখে কোনো কথা বলছে না। সাদাব বলল। এদিকে আয়, হাতে কি দেখি। কিছু বলবো না, সামনে আয়। নূর নিজের জায়গা থেকে 2 কদম সামনে এসে দাঁড়ালো, কিন্তু হাত এখনো পিছনে। সাদাব নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল। আরো কাছে আয়। নূর ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে আরও 2 কদম সামনে এসে দাঁড়ালো। হাত বাড়ালেই সাদাবকে ছোঁয়া যাবে এমন দূরত্বে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাদাব এবার একটু ধীরে হাসকি টোনে বলল। আর একটু কাছে আয়। নূর পড়ে গেল মুশকিলে। এসেছিল একটা প্রয়োজনীয় জিনিস নিতে, জানতো এটা শুধু সাদাব ভাইয়ের রুমে আছে। এভাবে ধরা খেয়ে যাবে জানতোই না, তাই মাথা তুলে আমতা আমতা করে বলল। আর হবে না ভাইয়া, আর আসবো না এই রুমে, শুধু এবার এই শেষ, মাফ করে দাও প্লিজ। কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলল নূর। সাদাব এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। মেয়েটার অপরাধ বেড়ে যাচ্ছে। এক তো না বলে রুমে এসে কিছু একটা হাতিয়ে নিয়েছে, নিশ্চয়ই মূল্যবান কিছু। তার উপর আবার বলছে এই রুমে আর আসবে না। গাধীটা কি জানে এই রুমে মৃত্যুর আগ পর্যন্ত জীবন পার করতে হবে ওর। একটি ছোট দীর্ঘশ্বাস ফেলে নূরের দিকে তাকিয়ে বলল। এদিকে আয়, কিছু বলবো না তো। লেট করলে কিন্তু এক্ষুনি একটা চর মেরে সামনের দাঁতগুলো সব ফেলে দেবো, পেয়াদব। কাছে আয় বলছি। ধমকের সাথে সাথে সেকেন্ডের মধ্যে নূরের পা আপনা আপনি 2 কদম সামনে এসে একদম সাদাপের কাছে এসে দাঁড়ালো। একদম সাদাপের পায়ের সাথে লেগে গেল নূরের পা, যেন আর 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। সাদাপ ধীরে ধীরে নিজের 2 পা একটু দুদিকে সরিয়ে নূরের হাতের কোনোই ধরে নিজের 2 পায়ে ঠিক মাঝখানে এনে দাঁড় করালো। তারপর বলল। হাত সামনে আন দেখি, হাতে কি। নূর হাত দুটো শক্ত করে রেখেছে, কোনোভাবেই হাত সামনের দিকে আনছে না। সাদাপ বলল। আমি জোর করলে ব্যথা পাবি, চুপচাপ ভদ্রমের মতো হাত দুটো সামনে ধর, কিচ্ছু বলবো না। নূর আস্তে আস্তে হাত দুটো সামনে এনে ধরলো। দেখলো হাতের মধ্যে অনেকগুলো ছোট ছোট মাথার ব্যান্ড। সাদাপের মনে পড়লো লেখাপড়া শেষ করে যেদিন বাংলাদেশে আসলো ওর সব কিছু সবাইকে যখন বুঝিয়ে দিচ্ছিল, তখন নূর আর চোখে দেখেছিল ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস, কিন্তু এগুলো কার জন্য এনেছিল জানা ছিল না নূরের। কিন্তু এত সুন্দর ছিল মাথার রাবার ব্যান্ডগুলো, দেখে নূরের পছন্দ হয়ে গিয়েছিল। সাদাপ একটি দীর্ঘশ্বাস ছাড়লো, মনে মনে হাসলো। গাধা মেয়েটাকে জানে জিনিসগুলো শুধুমাত্র ওর জন্য আনা হয়েছে। সেদিন বের করা হয়নি, করলে রিমাও ভাগ বসাতো, তাই সবই তো ওকে কেন চুরি করতে হবে। এত পছন্দ হয়েছে যে না বলে কয়েকটা নিতে এসেছে। তারপর নূরের থেকে ছোট ছোট ব্যান্ডগুলি নিয়ে বলল। এ সব কিছুই তোর জন্য নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম পরে দেবো। তোকে চুরি করে নিতে হবে কেন? আমার রুমে যখন ইচ্ছে এসে তুই এগুলো নিয়ে যেতে পারতি, কোনো সমস্যা নেই। কথাটা বলি সাদাব খেয়াল করলো নূরের হাত দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে। সাদাব চোখ তুলে তাকালো নূরের দিকে। নূর এখনও কেমন ভয় পাচ্ছে, ছোট শরীরটা যেন একটু একটু করে কেঁপে উঠছে সাদাবের স্পর্শে। সাদাব তাকিয়ে রইল মুগ্ধ হয়ে নূরের দিকে। নূর সাদাবের হাত থেকে ছোটার জন্য যেন একটু একটু ছটফট করছে, কিন্তু সাদাব নূরের হাত ছাড়লো না। হাতটি নিজের কাছে এনে নিজের গালে ঘষে নূরের দিকে তাকিয়ে বলল। এইভাবে ছটফট করছিস কেন আর কামাকামি করছিস কেন? আমি কিছু করেছি? বলেই নূরের ছোট্ট হাতে একটি চুমু এঁকে দিল সাদাব। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। এই প্রথম সাদাব জোর করে নয়, ভালোবেসে আদর করে যত্ন করে নূরের হাতে ভালোবাসার স্পর্শ দিল। সাদাব নূরের দিকে তাকালো, তারপর নূরের হাতটা একটু টেনে ধীরে ধীরে সাদাবের কোলে বসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। চোখ খোল নূর। নূর বরফের মতো জমে রয়েছে। এই প্রথম সাদাপের কোলে বসেছে নূর। সরি, এই প্রথম না, ছোটবেলা অবশ্যই ছিল, বড় হওয়ার পর এই প্রথম বসলো। নূর কেমন যেন একটু লজ্জা লজ্জা আর অস্বস্তি অনুভব হচ্ছে নূরের। সাদাপ নূরের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো, তারপর কানের কাছে মুখ নিয়ে বলল। তোকে আমি ছোটবেলা থেকে এই কোলে করেই বড় করেছি। চোখ খোল, আমাকে দেখ প্লিজ, চোখ খোল নূর, তাকা আমার দিকে। নূর চোখ বন্ধ রেখে মাথা দুপাশে নাড়ালো, ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। না, আমি চোখ খুলবো না, সত্যি বলছি। আমি আর এই রুমে আসবো না। এবারের মতো মাফ করে দিন, ছেড়ে দিন প্লিজ। সাদাপ নূরের দিকে তাকিয়ে রইল, তারপর নূরের গালে না ঘষতে ঘষতে বলল। এত ভয় পাচ্ছিস কেন? চোখ খুলতে বলেছি না? তাকা আমার দিকে নূর, আমি মরে যাচ্ছি, একবার আমার দিকে তাকা প্লিজ।
নূর এবার আর সাদাফের আহ্বান অগ্রাহ্য করতে পারল না। পিটপিট করে চোখ খুলে তাকালো সাদাফের দিকে। অমনি সাদাফ দুই হাতের আঁচলে নূরের মুখটি ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। শান্ত ও ধীর স্থিরভাবে চুমু খেতে লাগলো সাদাফ। নূরের দেহ মন যেন কেঁপে উঠল। মনের ভিতর কেমন যেন একটা অনুভব হচ্ছে, যা আগে কখনো হয়নি। আগে শুধু জোর করেছিল সাদাফ, কিন্তু এখন মনে হচ্ছে খুব যত্ন সহকারে আদরের সাথে হৃদয়ের সবটুকু নিংড়ে দিয়ে ভালোবাসা উজাড় করে দিচ্ছে সাদাফ। নূর পরম আবেশে চোখ বুজে ফেলল। কিশোরী দেহমন সাদাফের ভালোবাসার সেই ভার নূর যেন নিতে পারছে না। চুপচাপ চোখ বন্ধ করে সাদাফের হৃদয় উজাড় করা স্পর্শটুকু অনুভব করতে লাগলো নূর। শরীর মন কেঁপে কেঁপে উঠছে, দুলে উঠছে হৃদয়। বারবার এ কেমন সুখকর অনুভূতি, এ কেমন সুখময় যন্ত্রণা অনুভব হচ্ছে, যা নূর বলে বোঝাতে পারবে না। কিছুক্ষণ পর সাদাফ নূরকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে রইল। নূর এখনও চোখ বন্ধ করে রয়েছে। সাদাফ একটু মুচকি হাসল নূরের দিকে তাকিয়ে। ভীষণ মায়াবী লাগছে নূরকে। নূরকে দেখে নূরের প্রতি ভীষণ লোভ জাগছে সাদাফের। সাদাফ প্রাপ্তবয়স্ক একজন পুরুষ। এমন একটা সময় নূরের কোলে, নূরের সাথে এত ঘনিষ্ঠতা, এরপরও সাদাফ নিজেকে কি করে কন্ট্রোল করে রেখেছে তা শুধু সাদাফ জানে। সাদাফ হাতের আঙুল দিয়ে নূরের ঠোঁট মুছতে মুছতে বলল, ঘরে যা নূর, অনেক রাত হয়েছে, এখানে থাকা ঠিক হবে না। কথাটি শুনেই নূর চট করে চোখ খুলেই তাকিয়ে দেখলো সাদাফ এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। কেমন যেন সে দৃষ্টি। এই দৃষ্টিকে ভয় পেল নূর। মনের ভিতরে কেমন যেন একটা চাপা ভয়, সংশয়, লজ্জা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। নূর লজ্জায় সাথে সাথে কোল থেকে নেমে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। সাদাফ একটি দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে শরীর সম্পূর্ণ এলিয়ে দিয়ে নূরের যাওয়া দেখতে লাগলো। মনে মনে ভাবলো, তুই কবে বড় হবি নূর, কবে বড় হবি? কবে আমি বলার সাথে সাথে তুই দৌড়ে রুম থেকে বের হয়ে যাবি না, বরং আমাকে আরো আঁকড়ে ধরে আমাকে হৃদয়ের সবটুকু উজাড় করে ভালোবাসা দিবি? রুমে চলে আসলো নূর। দৌড়ে এসে দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে পিঠ চেপে দাঁড়িয়ে রইল। এখনও চোখ বন্ধ। নূর চোখ খুলছে না। কেমন যেন একটা অনুভব হচ্ছে, এই প্রথমবার সাদাপের স্পর্শে কেমন যেন লাগছে নূরের কাছে। এতদিন সাদাপ জোর করত, তখন শুধুই মনে হতো যন্ত্রণা হতো, কষ্ট হতো, ব্যথা হতো। ভালোবাসার স্পর্শ কেমন হয় অনুভব করতে পারিনি। আজ প্রথম মনে হলো এটা ভালোবাসার স্পর্শ ছিল। মুভিতে যেরকম দেখেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম করলে হয়, এটা সেরকম ছিল। কেমন একটা সুখকর যন্ত্রণা অনুভব করছে নূর বুকের ভিতর। নূর হাত খুলে দেখলো কয়েকটা রাবার ব্যান্ড এখনও নূরের হাতে আছে। নূর খুশিতে দৌড়ে গিয়ে বিছানায় শুয়ে ক্লিপগুলো দেখতে লাগলো আর মনে করতে লাগলো সাদাফের বলা কথাটি। এগুলো তোর জন্য এনেছিলাম, কেউ সাথে ভাগ বসাতে না পারে, তাই তোকে দেওয়া হয়নি। রাবার ব্যান্ডগুলো বুকের মধ্যে চেপে ধরে শুয়ে রইল নূর চোখ বন্ধ করে। কেমন যেন বুকের ভিতর সুরসুরি অনুভব হচ্ছে। আচ্ছা, প্রেমে পড়লে কি এমন অনুভব হয়? বুকের ভিতর সুরসুরি লাগে? লজ্জায় চোখ বন্ধ করে ফেলল নূর। পরের দিন সকালে নাস্তা টেবিলে সবাই অপেক্ষা করছে নূরের জন্য। এদিকে রিমা আর সাইমন খুনসুটি করছে, একজন আরেকজনকে থাপড়াচ্ছে। সাদাব চুপচাপ বসে রয়েছে, মাথা তুলে তাকিয়ে দেখলো না সিঁড়ি বেয়ে নামছে নূর। ফজলুর রহমান নূরকে দেখে বলল, তাড়াতাড়ি আয় মা, তোর জন্য অপেক্ষা করছি, অফিসে যাব, তাড়াতাড়ি কর। আজকে আর নূর তিরিং বিরিং করে নামছে না, কেমন যেন চুপচাপ আস্তে ধীরে নামছে আর পিটপিট করে তাকাচ্ছে সাদাফের দিকে। কিন্তু সাদাফ মাথা নিচু করে তাকিয়ে আছে, নূরের দিকে খেয়াল করছে না। নূরের আবার অভিমান হলো, একবারও তাকাচ্ছে না নূরের দিকে। আজকে একটু অন্যরকম করে রেডি হয়ে নেমেছে নূর, কিন্তু সাদাফ তাকাচ্ছে না। সাদাফ মোবাইলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কেউ জানে না মোবাইলের স্ক্রিনে শুধু নূরকে দেখা যাচ্ছে আর কাউকে না। সাদাফ নূরকে দেখছে আর মিটিমিটি হাসছে। আজকে আসলেই নূরকে অন্যরকম লাগছে, একটু বড় বড় লাগছে কি। আজকে 2 বেনি করেনি, 1 বেনি করেছে। সুন্দর করে হিজাব বেঁধেছে মাথায়, ঠোঁটে কি একটু হালকা লিপ গ্লস দিয়েছে। ঠোঁট দুটো দেখে ভীষণ লোভ হচ্ছে সাদাফের। নূরকে দেখে আর চোখে মনে মনে ভাবছে সাদাফ। এমন সময় নূর সাদাফের পাশে চেয়ার টেনে ধূপ করে বসে পড়ল। সাদাফ বুঝতে পারছে নূর কোন কারণে রাগ করে আছে, না হলে এরকম জোরে চেয়ার টেনে বসতো না। নূরকে আরেকটু রাগানোর, আরেকটু খেপানোর জন্য সাদাফ চোখ খুলে তাকালো না নূরের দিকে, চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। এদিকে নূর ভিতরে ভিতরে ফুঁসছে, কেন সাদাফ নূরকে পাত্তা দিচ্ছে না? কাল তো কত গদগদ হয়ে আদর করলো, এখন কেন তাকিয়ে দেখছে না? সাদাফ খেয়ে উঠবে অমনি নওরিন আফরোজ বলল,
নূরকে স্কুলে নামিয়ে দিয়ে যা, প্রতিদিন তুই নিয়ে যাবি, পরে ড্রাইভারকে পাঠিয়ে ওকে আনবো। আর তো কটা দিন, তারপর এসএসসি পরীক্ষা শেষ, কলেজে উঠবে। বড় হয়েছে, এখন একা একা পাঠাবো না, তোর বাবার সাথে আমি কথা বলে নিব। দেরি হলেও ওকে তোর স্কুলে দিয়ে যেতে হবে। সাদাব মনে মনে খুশি হলো, কিন্তু প্রকাশ করলো না। দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে বাইরে আয়, আমি গাড়ি বের করছি। দেরি যেন না হয়, 2 মিনিটের মধ্যে আসবি। এদিকে নূরের ছোট মনে অভিমানের পাহাড় জমা হলো। কেন আজকে একটু সাদাব চোখ তুলে তাকালো না ওর দিকে? দেখলো না কত সুন্দর করে ওর জন্য রেডি হয়েছিল নূর, অথচ যার জন্য করলো চুরি সেই বলে চোর। নূর চুপচাপ মাথা নিচু করে হাঁটতে হাঁটতে চলে এলো গাড়ির কাছে। সাদাবের দিকে তাকিয়ে দেখলো না। সাদাব যে এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে সেটাও খেয়াল করলো না নূর। চুপচাপ দরজা খুলে গাড়ির ভিতরে বসে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল নূর। সাদাব চেয়ে দেখল নূরের অভিমান। গাড়িতে বসে সাদাব চুপচাপ গাড়ি চালাচ্ছিল, আর চোখে নূরকে দেখছে। নূর বাহিরে যে দৃষ্টি ফেলে তাকিয়েছিল আর গাড়ির ভিতর বা সাদাবের দিকে তাকিয়ে দেখেনি একবারের জন্য না। নূরকে দেখে সাদাবের ভিতরে যে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল, তা কি জানে এই অবুঝ মেয়েটি? জানে না, কিন্তু গাল ফুলিয়ে বসে আছে। ভাবছে সাদাপোর দিকে তাকিয়েও দেখেনি, কিন্তু একটু সাজুগুজুতেই যে নূরকে এতটা সুন্দর লাগে তা এখনই প্রকাশ করা যাবে না। তাহলে সারাক্ষণ এভাবে সাজুগুজু করে থাকতে চাইবে। ভাবলো সাদাপ একটু সামনে গিয়ে গাড়িটা একটু সাইড করে ব্রেক করলো। তারপর এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে রইল। নূর এখনও বাহিরের দিকে তাকিয়ে আছে, একবারের জন্য ভিতরের দিকে তাকাচ্ছে না। সাদাব বুঝলো তার অভিমানী নূর অনেক অভিমান করেছে, কিন্তু এই মুহূর্তে রাস্তায় অভিমান ভাঙানোর সময় নেই। কি করবে বুঝতে পারছে না, তাকিয়ে রইল নূরের দিকে। ঠিক মিনিট খানিক পর বলল,